প্রচণ্ড কালবৈশাখীর ঝড় উঠল হঠাৎ করে। ভবঘুরে তান্ত্রিক এই মোহনপুর গ্রামের শ্মশানের কাছাকাছি সবে মাত্র এসে পৌঁছেছেন। অদূরে একটা ছোট্ট চালা ঘর দেখা যাচ্ছে। তার পাশে বিরাট তেঁতুল গাছটা ঝড় বৃষ্টিতে দৈত্যাকার হয়ে নাড়াচাড়া করছে। এই ভীষণ দুর্যোগে আর হাঁটা চলা করা ঠিক হবে না। গিয়ে ওই ছোট্ট ঘরটাতে কিছুক্ষণ অপেক্ষা করি। ঝড় বৃষ্টি থামলে তখন দেখা যাবে। এখানে দেখছি সব রকম ব্যবস্থা আছে। রাতটা তাহলে এখানে বসে কাটানো যাক। যা ঝড় বৃষ্টির দাপট! বাপরে বাপ, যা দুর্যোগ! রক্ষা করো সকলকে, রক্ষা করো ওপরওয়ালা। কারোর যেন কোনো ক্ষতি না হয় এই দুর্যোগে। সকলকে রক্ষা করো। কি ব্যাপার? দরজায় কেউ আঘাত করছে বলে মনে হচ্ছে, নাকি আমি শুনতে ভুল করছি? হতে পারে হাওয়ার দাপটে এরকম হচ্ছে। কে হাসে? কে হাসে এইভাবে বাইরে থেকে? কে হাসে? তুই ভুল করেছিস এখানে এসে। তোকে কেউ বাঁচাতে পারবে না। অনেক ভুল করে ফেলেছিস তুই। কে তুই? এখানে কি চাস? হ্যাঁ, আমার জায়গায় এসে আবার আমাকেই প্রশ্ন করছিস? তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। শেষ করে ফেলবো আমি। আজ পর্যন্ত আমাদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারোর হয়নি। দেখ তবে, তোকে এই ঝড় বৃষ্টির মধ্যেই ওই তেঁতুল গাছের ডালে বন্দি করে দেব। কেউ তোকে উদ্ধার করতে পারবে না। তুই সারা জীবন ওখানে বন্দি হয়ে থাকবি। তান্ত্রিক ভয়ানক রেগে মন্ত্র উচ্চারণ করে এই পেতনিকে জালে বন্দি করে সেই তেঁতুল গাছের মগ ডালে বেঁধে রাখলো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি আমি এখানে থাকতে চাই না। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। যতদিন না এই গাছের মগ ডাল ভেঙে পড়ছে, ততদিন তুই এখানেই বন্দি থাকবি আর কষ্ট পেয়ে মরবি। বোন, বাবা জানতে পারলে দুজনকেই কিন্তু খুব মারবে। এই দুপুরবেলায় আমাদের এখানে আসা উচিত হয়নি। একই শ্মশানের পার, তার উপর কালকে রাতে বাবা যে গল্পটা বলল, শুনলি তো? আরে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? ভূতের গল্প শুনতে কার না ভালো লাগে? আর কালকে ঝড় জলের রাত ছিল, গল্পটা বেশ জমে উঠেছিল। আরে না রে বোন, আমার খুব ভয় করছে। বাবা আমাদের বারবার করে এখানে আসতে বারণ করেছিল। তার নিশ্চয়ই কিছু কারণ আছে। মামা ওরকম বলেই থাকে, সব সময় মামার কথা শুনতে গেলে হবে না। তুমি নিচে দাঁড়াও, আমি বরং গাছে উঠে কয়েকটা তেঁতুল পেড়ে আনি। না না, আমার একটা অনুরোধ রাখ, গাছের উপর দয়া করে উঠিস না। গাছের নিচ থেকে যা করার কর। কিন্তু দিদি, তুই দেখতে পাচ্ছিস তো নিচের ডালে একটাও তেঁতুল নেই। যা কিছু আছে সব গাছের মগ ডালে। সেখান থেকে পারতে অনেক অসুবিধা হবে। ঢিল ছুঁড়ে তেঁতুল পার, তবু গাছে উঠিস না বোন। হাত পা ভেঙে গেলে তখন আমার নামে দোষ হবে। কি হলো রে বোন, তুই এরকম নড়ে উঠলি কেন? বাড়ি চল দিদি, আমরা আর এখানে থাকবো না। আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ তাই চল, তেঁতুল খাওয়ার কোনো দরকার নেই। এই ভর দুপুরবেলায় এই শ্মশানে গা ছমছম করছে। চল, আমরা পালিয়ে যাই।
কই রে আঁচল, বাইরে কি প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো রে আজকে আবার। কোনো দিকে দেখছি শান্তি নেই, প্রতিদিন একটা না একটা দুর্যোগ লেগেই আছে। বাবা, বাবা তুমি এই এলে? দেখো না, দেখো না বুনি বিকেল থেকে কিরকম করছে। কেমন করছে মানে? কি হয়েছে কি? তুমি দেখবে চলো, ঘরের মধ্যে এক কোণে বসে আছে। ছোট্ট বাড়িতে ঘর মাত্র দুটো। ধীরেন পাশের ঘরে এসে দেখল নয়না ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছে, মাথার চুলগুলো এলোমেলো। কিরে নয়না, তোর আবার কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? আমাকে একা থাকতে দাও, একদম আমাকে জ্বালাতন করবে না। এরকম করে কেন বলছিস মা? আমার ভয় করছে তো। দুদিন মামার বাড়ি বেড়াতে এসে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তো পার্বতীকে কি উত্তর দেবো আমি? বাবা তুমি বরং ওকে বাড়ি দিয়ে এসো, ওর এখানে থাকা ঠিক হবে না। এই কথা বলতেই নয়না লাল চোখ নিয়ে ভয়ানক দৃষ্টিতে আঁচলের দিকে তাকালো। তারপর বলল, তো এত বড় সাহস আমাকে এখান থেকে চলে যেতে বলছিস? তোকে আজকে শেষ করে দেব আমি। কি রে মা, কি হয়েছে তোর? তোর চোখগুলো এরকম কেন? বাবা, বাবা এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চলো, না হলে আমাদের কেউ মেরে ফেলবে। বাবা তাড়াতাড়ি চলো এখান থেকে। ধীরেন আর কোনো কথা বলল না। দুজনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিল। দুর্যোগের সেই রাতে হঠাৎ রান্নাঘর থেকে পার্বতীর চিৎকার শুনে দৌড়ে গেল পলাশ। দেখল সামনে তার মা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। সদ্য রান্না করা মাংসের কড়াই উল্টে পড়ে আছে সামনেই। কি হলো মা, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে কি? ওরে পলাশ, এইমাত্র তোর বোনকে দেখলাম রে। জানিস, এখানে বসে মাংস খাচ্ছিল। এসব তুমি কি বলছো মা? বোন তো মামার বাড়িতে, এখানে কোথা থেকে আসবে? আমার মনটা খুব ডাকছে রে পলাশ। তোর বোনের কিছু হয়ে গেল না তো? তুই আমার কথা বিশ্বাস কর, আমি এক বর্ণ মিথ্যা বলছি না। চোখ দুটো কেমন দপ দপ করে জ্বলছে, কি ভয়ানক। তোর তুমি কি দেখতে কি দেখেছো? নিশ্চয়ই কোনো বিড়াল এসে এই কাজ করেছে। কত শখ করে মাংস নিয়ে এলাম, আজকে খেয়ে ঘুমাবো বলে সবটাই নষ্ট করে দিল বেটা বিড়াল। তোর পার্বতীর মন কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না। শোন না পলাশ, চল কালকে বরং আমরা তোর মামা বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে তোর ঘোরাও হয়ে যাবে আর আমার মনটাও শান্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে তাই চলো, কালকে তাহলে যাওয়া যাক। এদিকে ধীরেন ও আঁচল খাওয়া দাওয়া ভুলে সারা রাত জেগে বসে আছে। বাইরে তখনও প্রচণ্ড বৃষ্টির সাথে বাজ পড়ছে ঘন ঘন। ওদিকে বন্ধ দরজার মধ্য থেকে ক্রমাগত গোঙানির আওয়াজ এবং দরজার ধাক্কার শব্দ ভেসে আসছে। আঁচল দুপুরে শ্মশানে যাওয়ার কথা সব খুলে বলল তার বাবাকে। তোর মাথা খারাপ হয়ে গেছে আঁচল? আমি কতবার বলেছি ওই তেঁতুল গাছের কাছে কাউকে যেতে দিবি না, তুই আমার কথা একবারও শুনলি না। আমি বারণ করেছিলাম বাবা, কিন্তু আমার কোনো কথা কিছুতেই শোনেনি বোন। আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, আমি থামাতে পারিনি। নিজে গিয়েছে? একটা বাচ্চা মেয়ের সাহস হয় ওই গাছের কাছে যেতে? নিশ্চয়ই তুই কিছু বলেছিলিস। এখন আমি তোর পিসিকে কি উত্তর দেবো রে? বাবা তুমি একটা কিছু করো, না হলে বোনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর পিসিমণি জানতে পারলে খুব কষ্ট পাবে। ওরে আমি ছাড়া কে কি করবে রে? আমাকেই যা করবার করতে হবে, কিন্তু এখন কি আমি ওঝা পাবো কোত্থেকে সেটাই তো বুঝতে পারছি না। কেন, আমাদের পাশের গ্রামের ভোলা দাদু আছেন তো, তিনি তো আসলেই ঠিক করে দেবেন। ওরে ভোলা তান্ত্রিকের শরীরের অবস্থা ভালো নয়, তিনি এখন সব তন্ত্রমন্ত্র পড়েন না। সমস্যায় পড়ে গেলাম। না না, কালকে মনে হচ্ছে আমাকে একবার তোর পিসির বাড়িতে যেতেই হবে। পিসি যদি তোমাকে খারাপ ভাবে তাহলে কি হবে? আমি যদি ওকে যেতে না দিতাম তাহলে আজকে এই কাণ্ডটাই হতো না। যেটা হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নেই। আমি নিশ্চিত ওই বাজ পড়া তেঁতুল গাছের পেতনি নয়নার দেহে আশ্রয় নিয়েছে। মারে মারে, তুই সাবধানে থাকিস, তোর যেন কোনো ক্ষতি না করে দেয়, বুঝলি? পরদিন সকালবেলায় পার্বতী এবং পলাশ দুজনে মিলে এসে পৌঁছালো। ধীরেন সবে বের হতে যাচ্ছিল বাড়ি থেকে, উঠানে মুখোমুখি হয় তারা দুজন। এ কি বে, তোরা এখানে?
আমি তো তোদের বাড়িতে যাচ্ছিলাম। মন কিছুতেই মানছিল না রে ভাই, তাই জন্য তোদের বাড়িতে চলে এলাম। নয়না কোথায় রে? ও ঠিক আছে তো? কোন মুখে এই প্রশ্নের উত্তর দেবে ধীরেন বুঝতে পারে না, তাই জন্য সে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তাকে এরকম চুপ করে থাকতে দেখে ভয় হয় পার্বতীর। আসলে তোকে কি ভাষায় যে বোঝাবো বুঝতে পারছি না। কেন ভাই, কি হয়েছে? নয়নার কোনো ক্ষতি হয়নি তো? আমাকে বল, লোকাস না। তোর কাছে কিছু লুকাবো না। আসলে ওকে ভূতে ধরেছে। বাজ পড়া তেঁতুল গাছের পেতনি ওর দেহে প্রবেশ করেছে কালকে দুপুরে। নিজেকে আর ধরে রাখতে না পেরে পার্বতী হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তুই কি বলছিস ভাই? কি করে হলো এই সব? দেখেছিস পলাশ, দেখেছিস তো? আমার মন কোনো দিন মিথ্যা কথা বলে না। আমি তোকে কালকে বলেছিলাম না, ঠিক ওর কিছু না কিছু হয়েছে। কেন, তোরা কি কিছু সংকেত পেয়েছিলিস? কালকে রাতে মা মাংস রান্না করেছিল। মা দেখেছিল নাকি বোনের মতো কেউ একজন লাল চোখ নিয়ে বসে বসে মাংস খাচ্ছিল। চিৎকার করে উঠেছিল মা। নিশ্চয়ই ওই পেতনির কাজ। ও তোদেরকে ভয় দেখাতে গিয়েছিল। ভাই রে, তুই কিছু একটা কর ভাই, দয়া করে আমার মেয়েটাকে বাঁচা। আমি সেই ব্যবস্থাই করছি। ভালোই হয়েছে তোরা চলে এসেছিস। আমাদেরকে এক্ষুনি কোনো তান্ত্রিক বা ওঝার ব্যবস্থা করতে হবে, না হলে অনেক অসুবিধা হয়ে যাবে আমাদের। কোথায় পাওয়া যাবে ওদেরকে মামা? চল পলাশ, আমরা বরং বেরিয়ে পড়ি। দেখি এদিক ওদিক খোঁজ খবর করে, যদি পাই তাহলে ভালো, আর যদি না পাই তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে রে। দিদি, তুই মন খারাপ করিস না। ভেতরে আঁচল আছে, ওর সঙ্গে পচকে যা, আমরা বেরিয়ে পড়ি। যা যা। আজকেও সন্ধ্যা হতে আকাশের অবস্থা কালো হয়ে এলো। ধীরেন এবং পলাশ প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছে। তাদের মাথায় এক রাশ চিন্তা। এমন সময় আকাশ কাঁপিয়ে ঝড় বিদ্যুৎ শুরু হলো। মামা, এ যে প্রচণ্ড পরিমাণ ঝড় বিদ্যুৎ শুরু হলো, এখন কি হবে মামা? সেটাই তো রে, তাড়াহুড়োর মাথায় তো ছাতা আনতে হতে ভুলে গেছি। এখন তাড়াতাড়ি মাথা বাঁচিয়ে যেতে হবে, কিন্তু এত ঝড় হচ্ছে, রাস্তা দিয়ে যেতেই তো ভয় লাগছে। গাছের ডাল ভেঙে যদি গায়ের উপর পড়ে। এখানে তো মাথা গোঁজবার মতো কোনো ঘর বাড়িও নেই, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজতে হবে। আছে আছে, তবে আমি সেই জায়গাটা যেতে চাইছি না। কোথায় মামা? আমাদের গ্রামের শ্মশান। এবারে আমরা তার কাছাকাছি চলে এসেছি। সেখানে একটা কুটির আছে, কিন্তু এই রাতের বেলায় শ্মশানে প্রবেশ করব ভয় করছে, বুঝলি তো। এখন তো কোনো উপায় নেই মামা। অন্তত ঝড় বিদ্যুৎ যতক্ষণ না থামছে ততক্ষণ তো আর কিছু করতে পারবো না। চলো, ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করা যাক। বলছিস যখন, তাই চল। আমার মাথা একদম কাজ করছে না, কি যে করবো কিছু বুঝতে পারছি না, বুঝলি। ঝড় বৃষ্টি শুরু হতেই ঘরের মধ্যে পার্বতীর আবার দুশ্চিন্তা শুরু হলো। এদিকে সকাল থেকে নয়না একবারও তার মায়ের সাথে কথা বলেনি। সারাক্ষণ ঘরের মধ্যে মাথা নামিয়ে বসে আছে। পিসি, বাইরে যে ভীষণ ঝড় উঠলো, ওরা কখন আসবে? আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। বাইরে কি ভীষণ ঝড় উঠেছে। এখন ওরা ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই বাঁচি। আমার খুব ভয় করতে শুরু করেছে। গায়ের ভেতরটা মাঝে মাঝে কেমন গুলিয়ে উঠছে। সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, এইভাবে খালি পেটে থাকলে হয়? ঠিক এই সময় বন্ধ দরজার ভেতর থেকে নয়নার ভেতরে বন্দি আত্মার চিৎকার শোনা গেল। আমাকে ছেড়ে দে, তোদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আমাকে ছেড়ে দে, আমাকে এক্ষুনি যেতে হবে। এক্ষুনি একজনকার ঘাড় মোটকে রক্ত খেতে হবে। আমাকে তাড়াতাড়ি ছেড়ে দে, ছেড়ে দে। পিসি, ওই দেখো, ও আমাকে ডাকতে শুরু করেছে। এখন আমাদের কি হবে পিসি? আমার খুব ভয় করতে শুরু করেছে। ভয় পাস না, আমি থাকতে তোর কিছুই হবে না। তোকে কিছু করার আগে আমাকে শেষ করতে হবে। আর ও যদি সত্যি আমার মেয়ে হয়ে থাকে, তাহলে আমার ক্ষতি কোনো দিনও করতে পারবে না। ওই পেতনি কবে বোনকে ছাড়বে পিসি? আমার খুব কষ্ট হচ্ছে বোনের জন্য। এই দুদিন হলো বোন কিচ্ছু খায়নি। আমি আর বোন কত খেলা করতাম। যদি আমি সেদিন দুপুরবেলাতে আটকে দিতাম ওকে, তাহলে আজকে এই অঘটনটা হতো না। তোর হাজার চেষ্টা সত্ত্বেও
ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবি না। তোর মেয়েকে আমি আমার সাথে করে নিয়ে যাব। কেউ তোর মেয়েকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেল। ঠিক এমন সময় একটা কালো ছায়া তাদের ঘরের এক কোণে এসে দাঁড়ালো। অট্টহাসি করে বলল, তুই কি ভেবেছিস ওঝা তান্ত্রিক দিয়ে তোর মেয়েকে বাঁচাবি? কোনোদিন পারবি না। আমাকে বশ করবার ক্ষমতা কারোর নেই। কেউ আমাকে নিজের বশে আনতে পারবে না, কেউ না। দয়া করো, দরকার হলে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটাকে ছেড়ে দাও। তুমিও তো একজন মেয়ে, মায়ের কষ্টকে তুমি বোঝো না? না, না, বুঝি না। হয় তোর মেয়েকে মারবো, নয় তোর ছেলেকে। যখন মেয়েকে রক্ষা করতে চাস, তাহলে তো তোর ছেলে আমার হাত থেকে বাঁচবে না। ওরা দুজন আটকে পড়েছে ঝড় বৃষ্টিতে। আমি ওদের শেষ করে ফেলবো। শ্মশানের সেই ছোট্ট কুটিরের মধ্যে পলাশ এবং ধীরেন দুজন মিলে চুপ করে বসে আছে। বাইরে তখনও প্রচণ্ড ঝড়। পলাশ রে, এই ঝড় কি আর থামবে না নাকি? সারা রাত কি আমাদের এখানে কাটাতে হবে? উফ, আর ভালো লাগে না। জীবনে যে এরকম কোনো পরিস্থিতি আসবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমারও কেমন গা ছমছম করছে মামা। সত্যি এই শ্মশানটা কেমন যেন ভালো নয়। তাদের কথোপকথনের মাঝে হঠাৎ সামনের তেঁতুল গাছটার নিচে একটা ছায়ামূর্তি হঠাৎ করে দেখতে পেল পলাশ। খুব সহজেই তাদের চোখে পড়ল। ভীষণ চমকে উঠে পলাশ বলল, ওই দেখো মামা, ওই তেঁতুল গাছের নিচে কে যেন দাঁড়িয়ে আছে। ওরে বাবা! তোরা আজ রাতে আর এই শ্মশান থেকে বের হতে পারবি না। যেই মুহূর্তে তোরা কুটির থেকে বের হবি, সেই মুহূর্তেই তোদের দুজনকে আমি মেরে ফেলবো। ওরে পলাশ রে, ওই ওই সেই তেঁতুল গাছের পেতনি রে। ওরে এবার আমাদের কি হবে রে পলাশ? এখানে আসা আমাদের উচিত হয়নি রে। ওরে বাবা! তোদের ভাগ্য তোদের এখানে টেনে এনেছে। আজকে একসঙ্গে দুটো মানুষের মাংস খাবো। এরই মধ্যে আরও এক ভয়ানক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল। তবে রে শয়তানি, আমি ঠিক আন্দাজ করেছিলাম তুই এই তেঁতুল গাছের মগডাল থেকে ছাড়া পেয়েছিস। তোকে আবার বন্দি করবার ব্যবস্থা করতে হবে। ওরে বাবা রে, তুই তুই আবার এসেছিস? না না, এবার কিছুতেই তুই আমাকে বন্দি করতে পারবি না। আমি পালাই। এবার সেই ছায়ামূর্তি অন্ধকারের মধ্য থেকে কুটিরের মধ্যে এগিয়ে এলো। অন্ধকারের মধ্যে কেউ কাউকে দেখতে পেল না, তবে কথোপকথন হলো। তোমাদের আর কোনো ভয় নেই, আমি তোমাদের ঠিক রক্ষা করব। এখন সময় এসেছে এই শ্মশানটাকে শুদ্ধ করবার, না হলে এই অশরীরীদের উৎপাত বেড়ে যাচ্ছে। রক্ষা করুন বাবা, রক্ষা করুন। আমার ভাগ্নিটাকে ও পেতনি ধরেছে। আপনি যা হোক করে আমার ভাগ্নিকে বাঁচান বাবা। বাঁচাবো বলি তো এসেছি, কোনো চিন্তা করিস না। আজকে গভীর রাতে ঝড় থামলেই আমি এক যজ্ঞের ব্যবস্থা করব। তবে রাস্তায় যাবার পথে অবশ্যই একটা জ্যান্ত কই মাছ ধরতে হবে। ওই জ্যান্ত কই মাছ বলি দিয়ে আমি আমার যজ্ঞ সম্পন্ন করব। ঠিক আছে বাবা, তাই হবে। ঝড় বৃষ্টির মধ্যেই তান্ত্রিককে সাথে নিয়ে ধীরেন এবং পলাশ দুজনে মিলে বাড়ি এলো। বাড়ির লোক তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাড়ির দাওয়ায় বসে। তাদেরকে দেখে পার্বতী হাউ হাউ করে উঠল। তোরা এতক্ষণ কোথায় ছিলিস? তোদের জন্য দুশ্চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছিল। এদিকে দেখ না, মেয়েটা আমার। তুই একটু শান্ত হ দিদি, আমরা সবই জানি। এই মাত্র আমাদের সঙ্গে ভয়ঙ্কর এক অঘটন ঘটতে চলেছিল। ভাগ্যিস ভাগ্যিস এই সাধু বাবা চলে এলেন।
না হলে হয়তো আজকে আমরা প্রাণে বাঁচতে পারতাম না রে। সাধু বাবা, আপনি যখন এসেই পড়েছেন তখন আমার মেয়ের জন্য দয়া করে কিছু করুন। আরে করব বলেই তো এসেছি, কিন্তু তোর মেয়ে কোথায়? তার সঙ্গে একবার কথা বলতে হবে আমাকে। আমার মেয়ে কথা বলার মতো পর্যায়ে নেই বাবা। ওই আত্মা ওকে ভর করেছে। এই কিছুক্ষণ আগে ওই আত্মা আমাদের সামনে এসে আমাদেরকে হুমকি দিয়ে গেল। সেসব নিয়ে তোরা চিন্তা করিস না, দাঁড়া, এবার দেখ তোর মেয়ে নিজে আমার সামনে হেঁটে আসবে। ঝড়ের বেগ তখনও বেশ ভালোই ছিল, শুধুমাত্র বৃষ্টিটা অনেকটা ধরে এসেছিল। সাধু নিজের মনে মনে কিছু মন্ত্র পড়তেই ভিতর ঘর থেকে ভীষণ দরজা ভাঙবার শব্দ হলো। তারপরেই হিংস্রভাবে নয়না লাল জ্বলন্ত দুটো চোখ নিয়ে বেরিয়ে এসে উঠানে দাঁড়ালো। কে আমাকে ডাকলো? কে? এই সাধু, তুই এখানে কি করছিস? যদি আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করিস তাহলে কিন্তু এই মেয়েকে আমি আস্ত রাখবো না। তোর চোখের সামনে আমি ওকে মেরে ফেলবো। তোর অনেক সাহস বেড়ে গেছে দেখছি, তোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। দেখি তুই আমার কি ক্ষতি করতে পারিস। ওরে, আমাকে জব্দ করবার ক্ষমতা কারোর নেই। একদিন আমাকে বাজ পড়া তেঁতুল গাছের মগ ডালে তুই বেঁধে দিয়ে চলে গেছিলিস। আজকে আমি মুক্তি পেয়েছি আর একটা তাজা শরীর পেয়েছি। আমি কি সহজে এই শরীর ছেড়ে যাব নাকি? কখনোই না। এই কথা বলেই নয়নারূপী সেই পেতনি আবার ঘরের মধ্যে ঢুকে চলে গেল। সাধু গভীর চিন্তা করে বলল, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আসল কারণটা। তোমাদের গৃহবন্ধন নেই, সেই কারণে এই পেতনি শুধু তোমার ভাগ্নির শরীরে নয়, তোমাদের ঘরে পর্যন্ত নির্দ্বিধায় প্রবেশ করেছে। আপনি কিছু একটা করুন বাবা। ওই ছোট মেয়েটার জীবনটা এভাবে নষ্ট হতে দেবেন না। আমি এক্ষুনি সাধনার ব্যবস্থা করছি। কই রে, যে কই মাছটা ধরে আনলি সেটা নিয়ে আমাকে কতকগুলো জিনিস এই উঠানে এনে দেওয়ার ব্যবস্থা কর। এক্ষুনি একটা ব্যবস্থা করব। কাটা কই মাছটা সাধনাস্থলের সামনে রাখা, তার অপর প্রান্তে গভীর মনোযোগ দিয়ে সাধু বসে সাধনা করছেন। ঝড় বৃষ্টির মধ্যে বাড়ির বাকি সবাই ঘরের দাওয়ায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। কোথায় তুই? এবার তোকে আমার সামনে আসতে হবে। তুই আমার সামনে তাড়াতাড়ি এসে বস। ওই বাচ্চা মেয়েটার শরীর থেকে বেরিয়ে আমার সামনে আয়, নাহলে সারা জীবনের জন্য তোকে এমন জায়গায় বন্দি করব সেখান থেকে আর বের হতে পারবি না। হঠাৎ ভীষণ অট্টহাসি করতে করতে সেই ভয়ানক পেতনি তাদের সামনে এসে দাঁড়ালো। ছেড়ে দে সাধু, আমাকে তুই আটকে রাখবার চেষ্টা করবি না, না হলে কিন্তু আমি সব কিছু শেষ করে দেব। ছেড়ে দে। সেই কাজ তুই পারবি না। তোকে আবার ওই তেঁতুল গাছের মগ ডালে আমি বন্দি করব, আর এই গোটা গ্রামের চতুর্সীমানায় আমি গণ্ডি দেব। না, তুই এই কাজ কখনো করবি না। কিন্তু সাধু কোনো কথা শুনলেন না। তিনি নিজের ইচ্ছে মতো মন্ত্র উচ্চারণ করলেন। তারপরেই পেতনির যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। ওরে বাবারে, ছেড়ে দে। আমি আর কখনো এখানে আসবো না, আর কখনো কোনো বাচ্চা মেয়ের ওপর ভর করব না। ছেড়ে দে, ছেড়ে দে। তোর মুখের কথা আমি বিশ্বাস করি না। তুই একটা শয়তানি। তুই ছাড় পেলে আবার মানুষের ক্ষতি করবে সেটা আমি খুব ভালো করে জানি, তাই তোকে আর কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এই ঘটনার পর দেখতে দেখতে 12টা বছর কেটে গেছে। সেই কবেই বিয়ে হয়ে গেছে। আমিও পড়াশোনা আর কাজের চাপে এতদিন মামার বাড়িতে আসতে পারিনি। বহু বছর পর হঠাৎ করে মামার কথা মনে করতে আজকে বেরিয়ে পড়লাম। কোন সকালে বেরিয়ে এখন সন্ধে হতে চলল, আবার আবহাওয়া খারাপ। এই সময় এসে পৌঁছালাম মামার বাড়ির সামনে।
মামা, মামা বাড়িতে আছো নাকি? মামা, কোথায় তুমি? কিরে পলাশ নাকি? এ বাবা, কতদিন বাদ আমাদের কথা মনে পড়লো রে। ভেতরে আয়, ভেতরে আয়। হ্যাঁ, আসলে মামা জানোই তো, বড় হতে হতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি। আরে হ্যাঁ, সেসব বুঝতে পারছি। আয় আয়, ভেতরে আয়। আমি ভিতরে যেতে যাব, ঠিক এমন সময় এক অলক্ষণে কাণ্ড। কোথা থেকে একটা কালো বিড়াল হঠাৎ করে আমার চলার রাস্তার সামনে ঝাঁপিয়ে পড়ে রাস্তাটা কেটে দিল। তারপর অদ্ভুতভাবে ম্যাও ম্যাও করতে লাগলো, যেন আমাকে কিসের সংকেত দেওয়ার চেষ্টা করলো। এই দেখেছিস কি বদমাস বিড়াল রে বাবা! উফ, রাস্তাটা কেটে দিল কেমন! আমাকেও বেরোতে হবে। একে তাড়াহুড়ো করছি, তারপর আবার ভাল লাগে না। তুমি আবার এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বের হবে? আমার একটু কাজ আছে রে, কাজটা আজকে শেষ করতে হবে, না হলে উপায় নেই। তুই একটা কাজ কর, তুই বরং ঘরে গিয়ে বস, আমি ফেরবার সময় তোর জন্য কিছু খাবার নিয়ে চলে আসবো ক্ষণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এই বলে মামা আমার পাশ দিয়ে ঝড়ের বেগে দ্রুত চলে গেল। কিসের যেন আকর্ষণ মামাকে টানছে। আমি একটু অবাক হলাম মামার এই ব্যবহারে। সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয় ঠিকই, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল। এই, আরে এই, কথা শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম ক্লান্তিতে। হঠাৎ এক ঝাঁকুনিতে আমি উঠে বসলাম। দেখলাম মামা, জামায় রক্তের ছোপ। মামা, তুমি কখন এলে? আসলে আমি একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। উঠে বর, উঠে বর, তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। বেশি দেরি করিস না, অনেক রাত হয়ে গেল, বুঝলি তো। ও কি, তোমার জামার উপর ও কিসের ছাপ লেগে? রক্তের নাকি? হ্যাঁ, কই না তো, রং লেগেছে হয়তো কোনো দিন। আসলে একা মানুষ তো, অনেক সময় জামা কাপড় কাচা হয় না, তাই জন্য হয়তো এই লাল ছোপ আর কি। কথাটা মামা এড়িয়ে গেল। আমার এসে থেকে কেমন একটু অন্যরকম লাগছে। সব কিছুই যেন আলাদা। মামার সেই আগের ব্যবহার, সেই অমায়িক ভালোবাসা এখন আর নেই। হঠাৎ করে মামার পায়ের দিকে আমার চোখ গেল, আর চোখ যেতেই আমার বুকটা ধড়াস করে উঠল। ও কি কি হলো পলাশ? তুই চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, আমি দেখলাম মামার পায়ের পাতা জোড়া উল্টো। গল্পে শুনেছিলাম বটে যে ভূতেদের পায়ের পাতা উল্টো হয়। বহুদিন বাদ মামার বাড়িতে বেড়াতে এসে আবার ভৌতিক কাণ্ড। কে তুমি? তুমি এখানে কি করছো? কে তুমি? বাবা! কিরে, আমাকে চিনতে পারছিস? বহু বছর আগে তোর বোনের শরীরকে আশ্রয় করেছিলাম। সেদিন এক সাধু আমাকে তাড়িয়েছিল। আজকে তোকে একা পেয়েছি, তোকে শেষ করে ফেলবো। কেউ তোকে বাঁচাতে পারবে না। দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা রে, ওরে বাবা! আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করলাম। আমার পেছনে সেই পেতনি দৌড়ে আসছে, আর সাথে ভয়ানক চিৎকার করছে। যতই চেষ্টা করিস না কেন, আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আজকে তোকে আমি শেষ করবই করব। দৌড়াতে দৌড়াতে ছোটবেলায় দেখা সেই শ্মশানের পাড়ে চলে এলাম। বাজপড়া তেঁতুল গাছটা এখনো স্বমহিমায় ভূতের মতো দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গাছের তলায় একজনের সাথে ধাক্কা লেগে আমি দাঁড়ালাম। ওরে বাবারে, কে রে বাবা? তুই আবার এই তেঁতুল গাছ থেকে নেমেছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! এই মামা, আমি পলাশ। ওই পেতনি আমাকে তাড়া করেছে। এইমাত্র আমাকে ঘরের ভেতর মারতে গেছিল মামা। সে কি রে, কি বলছিস কি তুই? আবার আমাদের ঘরের ভেতরে প্রবেশ করেছে? না রে, 12 বছর তো হয়ে গেল। সাধু বাবার কেটে যাওয়া সেই গণ্ডি মনে হয় আর কাজ করছে না। কিছুটা ব্যবস্থা করতে হবে, বুঝলি?
কিন্তু মামা আমার পেছনে আসছে, আমাকে মেরে ফেলবে। তুই ওখানে যেও না, ও তোমার রূপ ধরে গেছিল মামা। বলতে বলতেই সেই পেতনি এসে দাঁড়ালো সেখানে। তারপরে আমি যা দৃশ্য দেখলাম তা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। আমার চোখের সামনে আমার মামার রূপ পরিবর্তন হয়ে গেল, চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠল। আমার ভাগ্নিকে ছেড়ে দে, ওর গায়ে হাত দিস নে। যেই আমি মরেছি অমনি তুই সুযোগ পেয়েছিস, তাই না? খবরদার বলছি, আমার ঘরের চারিদিকে ঘোরাঘুরি করবার চেষ্টা করবি না, তাহলে কিন্তু তোর বিপদ আছে। ওরে বেটা, সদ্য মরা, তোর কথা আমাকে শুনতে হবে? তুই কি আমাকে তোর চাকর পেয়েছিস? এরই মধ্যে আমি যে কিভাবে দাঁড়িয়ে আছি সেটা আমি জানি না। হঠাৎ করে আরও একজনের উদয় হলো। তাকে দেখি আমি চিনতে পারলাম, তিনি সেই সাধু বাবা। যেই আমি দেহত্যাগ করেছি অমনি তোর বিপদে ফেলা আবার শুরু হয়ে গেছে, তাই তো? ভাগ্যের সে ধীরেন মরে যাওয়ার পর আমার কাছে নালিশ করলো। তোর দেখছি সাহস কম নয়, বারবার তুই ওই তেঁতুল গাছ থেকে নেমে পড়ছিস, হ্যাঁ? সাধু, তুই ছেড়ে দে রে, আমি আর কোনোদিন করব না, কোনোদিন না। আর সুযোগ পাবি না রে তুই। আজ থেকে তোকে আমি আমার কৃতদাস করে রাখবো এই তেঁতুল গাছের ওপরে। চলে আয় ধীরেন, ওকে নিয়ে আমরা চলে যাই। পেতনির প্রচণ্ড চিৎকারে আমার কান ঝালাপালা হয়ে গেল। সাধু তার গলা ধরে অন্ধকারের মধ্য দিয়ে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর তেঁতুল গাছের ডালগুলো ভীষণ পরিমাণ তুলে উঠল। আমি সেখানে থতমত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কি দেখলাম? মামার এই জগতে নেই।